সম্মানিত দর্শক, ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১শে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন দিনভর একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে হঠাৎ করেই সকালের দিকে যে ঘোষণাটা, বিশেষ করে ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউটের সিইও যেটা বলেছেন এপিকে দেয়া সাক্ষাৎকারে, সেখানে বলা হলো যে ভারত সরকার ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, যে ভারত সরকারের চাহিদা মিটিয়ে তারপরেই ভ্যাকসিন রপ্তানি করা হবে। আবার সেই দিনের একটি সময় এসে আমরা জানতে পারলাম সেই সিরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা তিনি জানিয়েছেন যে এরকম তথ্য নেই, তথ্যটা প্রচারের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে, বরঞ্চ ভ্যাকসিনের কোনো অনুমোদনই এখনও সিরাম ইনস্টিটিউট ভারত সরকারের কাছ থেকে পায়নি, সেটা পেতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। আর অনুমোদন পাওয়ার পরে রপ্তানির বিষয়টা আসছে। আবার বাংলাদেশেও স্বাস্থ্য সচিব যেটা বলেছেন যে এই চুক্তিটি হয়েছে এই ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে, আমরা আসলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটার কথাই মূলত বলছি, যেটা বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চুক্তি হয়েছে সিরাম ইনস্টিটিউটের সাথে। কিন্তু সেই ব্যাপারে স্বাস্থ্য সচিব বলেছেন যে এই চুক্তিটি হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ে। আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি বলেছেন যে এই চুক্তিটি হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার মধ্যে। সরকারি শীর্ষ পর্যায়ে বা সরকারি পর্যায়ে কোনো চুক্তি হয়েছেন কিনা অন্য কোনো ভ্যাকসিনের হতে পারে, কিন্তু এই ভ্যাকসিনটির বিষয় না, ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথা আসলে সারা দিনভর ছিল। সেখান থেকে এক ধরনের ধোঁয়াশা তো তৈরি হয়েছেই জনমনে, আর প্রশ্নটা তো থেকেই যাচ্ছে যে ভ্যাকসিন বাংলাদেশ কবে পাবে, যেখানে অনেক বেশি আশার আলো জুগিয়েছিল সেই বাক্যটি যে আমরা জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির শুরুর সপ্তাহে ভ্যাকসিন পেতে যাচ্ছি। এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব এবং আমাদের এই আলোচনা ইভ্যালির আজকের যে আলোচনা সেটি যে শিরোনামে যাবে সেটা হচ্ছে করোনা টিকা নিয়ে সংশয় নেই, কিন্তু টিকা প্রাপ্তিটা সেই সময়টা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এই আলোচনা একই সাথে আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনকার মতোই পরিচয় করিয়ে দিতে চাই যাদেরকে পেয়েছি আজকের এই আলোচনায়। স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ, এবং সর্বডানে রয়েছেন অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান, ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন এ.কে.এম. মঈনুদ্দিন, বিশেষ প্রতিনিধি, ইউএনবি। আমি শুরুতেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১শে রাতের আজকের আয়োজনে। শুরুটা করতে চাচ্ছি অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী আপনাকে দিয়ে, যে ধোঁয়াশাটা চুক্তিটি নিয়েই আসলে বাংলাদেশে নানাবিধ কথা। এই চুক্তিটি একদম শুরুতে যদি বলি যে চুক্তিটির বিষয়ে যদি একটু পরিষ্কার করেন, আপনি এ ব্যাপারে যেটা জানেন। প্রশাসনিক সব বিষয়ে বলার ক্ষমতা তো আমার নেই, কারণ চুক্তির যে অত্যন্ত যেটাকে বলে ডিটেলে যাওয়া, সেই বিষয়গুলো তো আমাদের কাছে গণমাধ্যমের মাধ্যমে যা এসেছে আমরা সেটুকুই জানি। কিন্তু তার থেকে বিভিন্ন উৎস থেকেও যেটুকু জানি যে সবার কথার মধ্যে কিছুটা সত্যতা রয়েছে। যখন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বলছেন যে এটি বেক্সিমকো এবং সিরাম ইনস্টিটিউটের মধ্যে হয়েছে, কথাটি সত্যি যে যিনি ইম্পোর্ট করবেন, যে দেশের যে এজেন্সি ইম্পোর্ট করবে আর যারা প্রস্তুতকারক, চুক্তি তো তাদের মধ্যে হবেই। কিন্তু সঙ্গে সঙ্গে এটিও দেখতে হবে যে সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে মানুষ উপস্থিত ছিলেন। ওইদিকে ভারত সরকারের রাষ্ট্রদূত পর্যায়ের মানুষ যদি উপস্থিত থাকেন তাহলে সরকারের প্রতিনিধিত্ব তো সেখানে ছিল। কাজেই সরকারের আশীর্বাদেই সেটি হয়েছে এবং বেক্সিমকো খুব সুস্পষ্টভাবেই ঘোষণা করেছে যে সরকারের নির্ধারিত দামেই, সরকারের সমস্ত নিয়ম মেনেই তারা এটি করবেন এবং তাদের ওয়্যার হাউসে এনে তারপর আবার সরকারি ওয়্যার হাউসে দিয়ে দেবেন। তাহলে এটি তো একদিক থেকে সত্য কথা যেটি স্বাস্থ্য সচিব বলেছেন, যদিও কথাটি হয়তো অন্যভাবে ঘুরিয়ে বলা হয়েছে, কিন্তু কথা তো সত্যি যে সরকারের উচ্চ পর্যায়ে চুক্তি হয়েছে। মানে চুক্তি বলতে চুক্তি এন্ডোর্সমেন্ট যদি আমরা বলি কথাটা, তাহলে এন্ডোর্সড হয়েছে। কাজেই এই ক্ষেত্রে দুটো কথাই সত্যি যে আমাদের বেক্সিমকো সিরাম ইনস্টিটিউট, সরকার থেকে সরকার, সবই সত্যি। অন্যদিকে যদি আমরা ভারতের সিরাম ইনস্টিটিউটের কথা ধরি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার অনুমোদন কিন্তু তাদের সরকার না, তাদের
এক্সপার্ট কমিটির মাধ্যমেই যেটি সরকারি কর্তৃপক্ষ তারা কিন্তু দিয়েছে ইতিমধ্যে, কিন্তু যেটি হয়নি রপ্তানির জন্য আলাদা যে অনুমোদন লাগবে সেই অনুমোদনটি সিরাম ইনস্টিটিউট এখনো সম্পন্ন করেনি, বলেছে কয়েক মাস। এখানেই হচ্ছে আসলে যেটি ধোঁয়াশার প্রধান কারণ, যে সিইও বলেছেন তাদের যে আমরা এখন দিতে পারবো না, আর উনি বলেছেন না না রপ্তানিতে নিষেধাজ্ঞা নেই কিন্তু কয়েক মাস লাগবে। তো ঘটনাটা ঘুরে ফিরে একই হলো, রপ্তানির অনুমোদন এবং কয়েক মাস লাগলে হয়তো আবার ওই মে জুন হয়ে যাবে। তাহলে সেরাম ইনস্টিটিউটের সিইও বলতেছেন যে হ্যাঁ আমরা আগে আমাদের 30 কোটি লোককে দিব, তারপরে আমরা বাকি এক্সপোর্ট করব। ততদিনে তাদের প্রোডাকশন ক্ষমতা যদি থাকে হয়ে যাবে। ফার্মাসিউটিক্যালস কি তাহলে তৃতীয় পক্ষ ছিল? এখানে তৃতীয় পক্ষ না, মানে এটা হলো যে আমাদের দেশের G2G বলে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এক ধরনের চুক্তি হলে কিন্তু এখানে বেক্সিমকোর প্রসঙ্গ আসতো না। কিন্তু এখানে অন্য ভ্যাকসিনের ক্ষেত্রে সরকার বলছে যে সরাসরি চুক্তি করবেন, কিন্তু এই ক্ষেত্রে বেক্সিমকো মাঝে থেকে একটা এজেন্সি হিসেবে তারা আসলে এই চুক্তিটি সম্পন্ন করেছেন। সুতরাং বেক্সিমকো তৃতীয় পক্ষ না বলে আমরা বলবো যে এখানে আসলে অন্যান্য অনেক মানে ড্রাগ বা ভ্যাকসিন বা অন্যান্য মেডিকেল ডিভাইস, সেক্ষেত্রে তো এই ধরনের প্রতিষ্ঠান থাকে, এজেন্ট তো থাকেই, কিন্তু এই এজেন্সির প্রয়োজন ছিল কিনা সেটা ভিন্ন কথা। যে আমাদের এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে অন্য ভ্যাকসিনে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করতে পারে, স্বাস্থ্য সচিব তো সরাসরি বলার চেষ্টা করেছেন যে G2G চুক্তি হয়েছে, সেক্ষেত্রে দায়িত্বশীল পদে থেকে সেই রকম একটি মন্তব্য তো আসলে লক্ষ্য করেছি বা জেনেছি তাতে না, কিন্তু আমি বললাম যে কথাটির মধ্যে আংশিক সত্যতাও রয়েছে, কারণ যদিও G2G সেইভাবে স্বাক্ষরিত হয় নাই, কিন্তু গভর্নমেন্টের উপস্থিতিতে সরকারি সম্পূর্ণরূপে পৃষ্ঠপোষকতায় এই কাজটি সম্পন্ন হয়েছে এবং বেক্সিমকোর ম্যানেজিং ডিরেক্টর মহোদয়ও গভর্নমেন্টের সঙ্গে খুবই সংশ্লিষ্ট। সুতরাং আমি মনে করি এটিকে সেই গুরুত্বের সঙ্গেই তার গ্রহণ করা উচিত যে এটি একদম প্রাইভেট বিষয় নয়, এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়। তাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি যদি ব্যর্থ হন, সাথে সাথে সরকারের শরণাপন্ন হতে হবে। এবং আমি বহু মিডিয়াতে বারবারই বলেছি যে এটি কিন্তু পেঁয়াজের মতো ঘটনা না হয়, সেই জন্য এটিকে কূটনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক তিনটি তৎপরতা একসঙ্গে লাগবে। এইখানে শুধুমাত্র ব্যবসায়িক তৎপরতা দিয়ে হবে না। তাহলে বেক্সিমকোর ম্যানেজিং ডিরেক্টর মহোদয় তিনি এভাবে প্রকাশ্য না বলে তিনিও বলতে পারতেন যে এটি আমাদের সরকারি এবং আমরা মিলে কাজটা করেছি। এটি কিন্তু একা তিনি করেননি, কিন্তু যদি একা করে থাকেন তাহলে সরকারকে এইভাবে মানে এত ঘনিষ্ঠভাবে সরকারের সঙ্গে কাজটা করে এখন সরকারকে বিপদে ফেলা তো তার উচিত না। এখন দেখতে হবে যে লিগ্যাল সম্পূর্ণ ব্যাপারটি আসছে ডিটেলে, যে যে চুক্তিটি হয়েছে সেখানে আইনগত বিষয়গুলো কি ছিল, যে এই সময়ে দিতে ব্যর্থ হইলে কি ধরনের কম্পেনসেশন দিবে, কিংবা এটা করতে গেলে তাদের বাংলাদেশ কি অন্যান্য রপ্তানি বিষয় থেকে আলাদা কিনা। যে বাংলাদেশে যেটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলছেন যে বাংলাদেশ কি ওই রপ্তানি নিষেধাজ্ঞায় প্রযোজ্য কিনা, কারণ ভারত সরকারের প্রতিনিধি উপস্থিত এখানে সেই সময় চুক্তির সময়, তাহলে তারা তো ভারত সরকারেরও ব্লেসিং পেয়েছে ধরে নিতে হবে। তাহলে এই কথাগুলো কিন্তু চুক্তির মধ্যে কিভাবে আছে, লিগ্যালি কিভাবে আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেটা তো কিন্তু আপনার এই কথাটি থেকেই আমি অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান আপনার কাছে আসতে চাই। দিনব্যাপী কিন্তু সেই পেঁয়াজের মতো করেই জনমনে প্রশ্নটা উঠেছে যে পেঁয়াজ রপ্তানি করা হবে, কিছুক্ষণ পরেই আবার কোনো ধরনের একেবারে নোটিশ, উইদাউট নোটিশ বলে দেয়া হলো যে না, ভারতের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, বাংলাদেশে রপ্তানি করা যাবে না। এবং খুব কম সময়ের এই সিদ্ধান্তে রপ্তানি বন্ধের কারণে বাংলাদেশে পেঁয়াজের যে বাজারের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু জনমনে সেই রকম প্রশ্নটা উঠে এসেছে, যদিও এটা একেবারেই আলাদা একটি প্রসঙ্গ। কিন্তু যখন আমরা সেইটা ভাবি যে সরকারের শীর্ষ পর্যায়ে কিছুদিন আগে ভার্চুয়ালি যে বৈঠক হলো, সেখানেও ভারত সরকার একদম শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে ভারত যেদিন ভ্যাকসিন পাবে বাংলাদেশও সেদিন ভ্যাকসিন পাবে। সেইখান থেকে আমাদের কিন্তু অনেক বেশি নিশ্চিত হওয়ার কথা ছিল, তাহলে দুশ্চিন্তা কেন বাড়লো? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ভারতের এই ভ্যাকসিনটি নেওয়ার ব্যাপারে প্রথম ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা উনি এসেছিলেন বাংলাদেশ আগস্ট মাসের দিকে, এবং তখন কিন্তু আলোচনা হয় এবং আমরা তার আগে
চায়নার একটি ভ্যাকসিন সিনোভ্যাক নিয়ে অনেক কথা হচ্ছিল, কিন্তু ওই সময় কিন্তু উনি বাংলাদেশ ভিজিট করেন এবং ঝটিকা সফর হয় এবং তখন কিন্তু সরকারের সঙ্গে সরকারের একটা যোগাযোগ হয়। আমি মনে করি যে আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব যেটা বলেছেন যে সরকারের সঙ্গে সরকারের যে যোগাযোগটা ওখান থেকে কিন্তু সূত্রপাত। এর পরবর্তীতে আপনি জানেন যে নভেম্বর মাসে কিন্তু একটা চুক্তি হয় এবং সেখানে কিন্তু আমাদের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সংযুক্ত হয়। তো আমি যেটা মনে করি যে আমাদের প্রফেসর লিয়াকত যেটা বললেন যে আসলে সরকার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এখানে কিন্তু আমরা দুটো পার্টি হিসেবে দেখতে পারি, কিন্তু আগের থেকেই কিন্তু একটা সংযোগ ছিল। সরকারের সঙ্গে যেমন সরকারের একটা সংযোগ ছিল, এখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল হয়তো একটা পার্টি হিসেবে যোগ দিয়েছে। বিষয়টি এমন হতে পারে যে সরকার হয়তো এই ধরনের ভ্যাকসিন হ্যান্ডেল করার জন্য বা আনার জন্য সরকারের যে সক্ষমতা বা যে ধরনের যোগাযোগ যেটা থাকা দরকার, হয়তো প্রশাসনিকভাবে বা নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এই ভ্যাকসিনটি আনার জন্য যে ধরনের প্রক্রিয়াগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সরকারের নাই আমি সেটা বলবো না, কিন্তু আমার মনে হয় যে একটি প্রতিষ্ঠান যেমন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মতো প্রতিষ্ঠান যদি সেটা হ্যান্ডেল করে সেক্ষেত্রে কিন্তু সেটা সঠিকভাবে সুন্দরভাবে, যেহেতু তাদের এই অভিজ্ঞতাটা রয়েছে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে। আবার পক্ষান্তরে কিন্তু এটাও বলা যায় যে অনেকে যেটা বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে সরকার G2G হচ্ছে, তাহলে কেন একজন এজেন্ট এখানে রাখা হচ্ছে? এজেন্ট আনলে তো সেখানে একটা কমিশনের ব্যাপার থাকে, অনেক বিষয় থাকতে পারে, তো সে বিষয়ে কথা হচ্ছে। তো সব মিলিয়ে আমি বলবো যে এখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল হয়তো সরকারকে সহযোগিতা করার জন্যই তারা যুক্ত হয়েছে। পাশাপাশি তারা যে এখান থেকে কোনো প্রফিট নেবে না সেটাও না, কিন্তু প্রফিট অবশ্যই নেবে। তো যেটাই হোক আমি মনে করি যে এটা G2G যেটা বলা হচ্ছে সেটাও যেমন সত্য, এই প্রফিটের প্রসঙ্গটি আসাতে এই প্রশ্নটি কিন্তু উঠেই আসে এবং সারাদিন ব্যাপী এই প্রশ্নও ছিল যে এখানে নতুন করে মানে সরকারের যে নির্ধারিত মূল্য আমরা যেটা বিভিন্ন সময় আগে শুনেছি, সেখানেও নতুন করে সেই প্রফিটের চিন্তা কেউ করছে কিনা, এটা নিয়ে ভ্যাকসিন মানে সেই ধরনের কোনো রাজনীতির আভাস পাওয়া যাচ্ছে কিনা? এটা অবশ্য আমাদের জন্য বলা মুশকিল, কারণ কি ধরনের প্রফিট তারা করছে কি করছে না বা কতটুকু করছে। তবে আমি মনে করি যে অবশ্যই একটি সংস্থা যখন জড়িত হয় তাদের তো কিছু তাদের এখানে কাজ করতে হয়, তাদের কিছু প্রফিট মার্জিন তাদের রাখতেই হয়, তবে সেটা কতটুকু এই ব্যাপারে অবশ্য আমি জানি না, মন্তব্য করা ঠিক হবে না। এই আলোচনাগুলো নিয়ে আবারও ফিরবো। আমি একটু ঘুরে আসতে চাই AKM মঈনুদ্দিন আপনার কাছ থেকে। আপনি তো আসলে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী যে ব্রিফিংগুলো দিয়েছেন সেই সংবাদ সম্মেলনগুলোতে আপনি উপস্থিত থেকেছেন, সেখান থেকে আসলে আপনি বিষয়টা কতটা পরিষ্কার হতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি এটা বলবো, ডিসেম্বরের 17 তারিখ আমাদের প্রাইম মিনিস্টার লেভেলে যে সামিটটা হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে, আপনি যদি জয়েন্ট স্টেটমেন্টটা দেখেন সেখানে 4 নম্বর ধারায় উল্লেখ করা আছে যে ভ্যাকসিন উড বি মেড অ্যাভেলেবল টু বাংলাদেশ অ্যাজ এন্ড হোয়েন প্রডিউসড ইন ইন্ডিয়া। তাহলে এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে হাইয়েস্ট লেভেলে ইট হ্যাজ বিন ডিসাইডেড। সেখানে যখন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে সিইও যে বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা, তার যদি একটা কোট আমি আপনাকে পড়ে শোনাই তখন বিষয়টি বুঝতে পারবেন যে উনি বলেছেন উই ক্যান অনলি গিভ দ্য ভ্যাকসিন টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট দিস মোমেন্ট। এখন কথা হচ্ছে এগ্রিমেন্টটা কার সাথে হয়েছে? অনেকে বলতেছেন এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়েছে, আবার বলছেন যে প্রাইভেট সেক্টরে হয়েছে। আমি মনে করি এখানে 4টি পক্ষ, ভারত সরকার, বাংলাদেশ সরকার, বেক্সিমকো এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, 4টা পক্ষ। এখানে একেবারে প্রাইভেট সেক্টরকে আমি ইনভলভ করতে চাই না। আমি মনে করি এখানে সরকারের একটা সুনির্দিষ্ট একেবারে স্পেসিফিক কমিটমেন্ট আছে। আরেকটা বিষয় যেটা সকাল থেকে সবার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব যে তাহলে কি ভ্যাকসিন যে আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে পাওয়ার যে আশা করছিলাম সেটা ডিলে হবে কিনা। আমি মনে করি না এটা কোনো ডিলে হবে, কারণ আপনি যে বক্তব্যটা আমি শুরুতে বলেছিলাম যে ভ্যাকসিন আমরা এট দিস মোমেন্ট আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিব, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কার সাথে কমিটমেন্ট করেছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট কমিটমেন্ট করেছে বাংলাদেশের সাথে, কমিটমেন্ট করেছে ভুটানের সাথে, নেপালের সাথে। তাহলে যদি কোনো নিষেধাজ্ঞা থাকেও ইটস এ ম্যাটার অফ মোমেন্ট, যদি গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি চায় আমি এই ব্যান যদি কোনো এক্সপোর্টের ব্যান থাকে সেটা আমি উইথড্র করব, এটা আমি ওভারনাইট ক্যান উইথড্র ইট। সুতরাং এখানে আমি এখনো মনে করি যেহেতু হাইস্ট লেভেল একটা কমিটমেন্ট আছে সেটা, এবং এটা একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট উল্লেখে আছে যে আমি যখন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার 30 দিনের মধ্যেই আমি ফার্স্ট ফেজ যে ভ্যাকসিন আসবে সেটা আমরা পেয়ে যাব। সুতরাং এটা ভায়োলেট করার কোনো সুযোগ নাই, যেহেতু এটা একটা আন্তর্জাতিক চুক্তি এবং বেক্সিমকো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এরা এই ধরনের চুক্তি অনেক আগে অনেক করেছে। সুতরাং আমি মনে করি এখানে যে
কনফিউশন তৈরি হয়েছে সেটা থাকা উচিত নয়, এবং আমরা কুইক রিয়েক্ট করে ফেলেছি। আসলে আপনি সামাজিক মাধ্যমে দেখবেন আমরা এটাকে নিয়ে অনেক বেশি মানে অনেক তথ্য না জেনে অনেক কুইক একটা রিয়েকশন হয়েছে, সেটা হওয়া উচিত নয়। আমি মনে করি আমরা ভ্যাকসিনটা পাবো, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন, সব লেভেলে কথা বলে উনি আমাদের জানিয়েছেন, ভারত আবার আশ্বস্ত করেছে যে ভারতের যে পলিসি, ভারতের যে কমিটমেন্ট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুইজনের মধ্যে যে কথা হয়েছে, যে কমিটমেন্ট আছে সেই জায়গা থেকে দেয়ার ইজ নো ডেভিয়েশন। সো এটা খুবই ক্লিয়ার যে আমরা এখনো আশা করতে পারি যে ভ্যাকসিনটা আমরা টাইমলি পাবো। কিন্তু সেটা কবে নাগাদ পাওয়া যাবে এরকম কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? দেখুন, আমরা প্রশ্ন করেছিলাম মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আজকে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা বিষয় বলেছেন জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে, উনি ওই জায়গাতে এখনো আস্থা রাখতে চাই, যেহেতু একটা কমিটমেন্ট এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু, আমাদের সবচেয়ে বড় বন্ধু, এবং আমরা সেই জায়গায় আমরা আস্থা রাখতে চাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সেটাই বলেছেন যে উনি আশাবাদী। বাট দেখেন, আপনি যদি অন্যান্য দেশের দিকে তাকান, এই ভ্যাকসিন ইস্যুতে কিন্তু যে টাইম ফ্রেম অনেক সময় বলা হয়েছে এই সময়ের মধ্যে ভ্যাকসিন বাজারে আসবে, ডিস্ট্রিবিউশন হবে, সেটা সবসময় মেনটেন করা সম্ভব হয়নি। এই ক্ষেত্রেও যদি সপ্তাহ দুয়েক আগে পিছিয়ে হতেও পারে, বাট we cannot rule out, we cannot say that এটা for months it will be delayed. জি, আসবো অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী আপনার কাছে। বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দিয়েছে আমদানির ক্ষেত্রে। এই আমদানির এই বিষয়টাও একটু পরিষ্কার হতে চাই আমাদের দর্শকদের সুবিধার্থেও, যে আমদানির এই যে অনুমোদনটা দেওয়া হয়েছে, এটি কি আসলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চাইলে চুক্তি ছাড়া অন্য যে কেউ, মানে যদি রপ্তানির সুযোগ তৈরি হয় সিরাম ইনস্টিটিউটের, তারাও আমদানি করতে পারবে কিনা সেক্ষেত্রে? হ্যাঁ, নীতিগতভাবে বাংলাদেশ সরকার বলেছেন যে পরবর্তীতে প্রাইভেট সেক্টর আমদানি করতে পারবেন। তো এখানে টেকনিক্যালি বেক্সিমকো কিন্তু একটি প্রাইভেট সেক্টর। আসলে তারা দরখাস্ত করতে হবে ডিজি ড্রাগসের কাছে, অর্থাৎ ঔষধ প্রশাসন অধিদপ্তরে, সমস্ত ডকুমেন্ট দিয়ে, সমস্ত ট্রায়ালের এবং অন্যান্য কোথায় কোথায় অনুমতি মিলেছে সেগুলো। আমার জানা মতে মানে ভারতের অনুমতির কাগজটা এখনও জমা দিতে পারেনি, তবে যে কোনো সময় জমা দিয়ে দেবে। এখন এই নিয়মটা হলো যে এখানে কতগুলো পদ্ধতি রয়েছে, নির্দিষ্ট বিশেষজ্ঞ কমিটি রয়েছে, এবং কমিটির মধ্যে ভ্যাকসিনের জন্য সাম্প্রতিকই কালেই দুটো কমিটি হয়েছে, এবং সেই কমিটির একটি হয়েছে যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো কিভাবে হয়েছে, সেগুলো যথাযথ ফলাফল পাওয়া গেছে কিনা, অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া কেমন ইত্যাদি দেখার জন্য। আর পাশাপাশি আরেকটি কমিটি হয়েছে যেটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ছিল কিনা, এর অন্যান্য দিকগুলো, কারিগরি দিকগুলো দেখার জন্য। তো এই দুটো কমিটি কিন্তু একসঙ্গে মিটিং করা হয়। এই ভ্যাকসিন নিয়ে এই কমিটির প্রথম মিটিং কয়েকদিন আগে হয়েও গিয়েছে, এবং সেখানে আমরা অন্যান্য ভ্যাকসিন নিয়ে আলাপ করেছি, যেমন হেপাটাইটিস অন্যান্য। কিন্তু এই ভ্যাকসিনটি এতই জনগুরুত্ব সম্পন্ন যে যেহেতু এটি দেখা যাচ্ছে যে ইতিমধ্যে ইউকেতে ব্যবহৃত হয়েছে, আমাদের আসলে ড্রাগের নিয়ম অনুযায়ী 7টা দেশে যদি কোনো ঔষধ ব্যবহৃত হয়, উন্নত করে 7টা দেশে, তাহলে সাধারণত খুব জরুরিভাবে তাদেরকে অনুমোদন দেওয়া হয় বাংলাদেশে। কেমন? তো ভ্যাকসিনের ক্ষেত্রেও দেখা গেছে যেটা যেহেতু ইউকেতে অনুমোদিত হয়েছে, ভারতে বলে না, কিন্তু ইউকেতে যেহেতু অনুমোদিত হয়েছে, সেহেতু এটিকে অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন ভেবে ওষুধ প্রশাসনের পরিচালক মহোদয় ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কমিটি মেম্বারদের ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিতে পারেন, অনুমোদন দিতে পারেন। পরবর্তীতে এটা তো ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের সারা দুনিয়াতে কিন্তু সবই হচ্ছে, এটা কোনোটাই কিন্তু পূর্ণাঙ্গ অনুমোদন নয়। এই প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, অর্থাৎ জরুরি তড়িঘড়ি করে যেহেতু তৈরি হয়েছে, আরও এগুলোর যেটাকে বলা হয় পরে মনিটরিংয়ের মাধ্যমে এর যেটাকে বলা হয় কার্যকারিতা, তারপরে পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো সবই ঠিকমতো ডেটাটা আনতে হবে। আনার পরে দেখার পরে সব কিছু বিচার বিবেচনার পরে এমনও হতে পারে কোনো ভ্যাকসিন হয়তো উইথড্র হতে পারে, আবার কোনো ভ্যাকসিন পূর্ণাঙ্গ অনুমোদন পেতে পারে। জি, আপনি কার্যকারিতা বলাতে আরেকটি বিষয় যেটা জানা জরুরি মনে করছি, সেটা হচ্ছে যে কার্যকারিতা বা কর্মক্ষমতার যেটা, সেক্ষেত্রে আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, যে নমুনাটি আমরা এখন সিরাম ইনস্টিটিউটের সাথে ভ্যাকসিমকোর বা যেভাবেই চুক্তিটি হয়ে থাকুক না কেন, সেটা আসলে 70% কার্যকারিতা প্রদর্শন করবে। কিন্তু এরপরও তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ট্রায়াল হয়েছে, এবং সেগুলোতে
এবং রাশিয়ার স্পুটনিক ভি এর সাথেও একযোগে ট্রায়ালের যেটার কর্মক্ষমতা বাড়ানোর যে চেষ্টাটা ছিল, সেই ভ্যাকসিনগুলো প্রাপ্তির ক্ষেত্রে আসলে আমরা কতটা ভাবছি? আসলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সবসময় প্রাধান্য পেয়েছে যে তার স্টোরেজটা অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রির মধ্যে রাখা যাবে, এটি একটি বড় বিষয় আমাদের জন্য। এবং ভ্যাকসিনের কার্যকারিতার ক্ষেত্রে 70% আমরা বিভিন্ন রকম ধোঁয়া সেখানেও ছিল, সেই যে 90%, তারপরে 62%, হাফ ডোজে দিলে বেশি ফল হয় ইত্যাদি। এগুলো সব কিছু মিলিয়েও যদি আমরা 70% ফলাফল পাওয়া যায়, ভ্যাকসিনের ক্ষেত্রে এটি একটি বিরাট সাফল্য। কারণ WHO যে কোয়ালিফিকেশন যেটা একটু স্ট্রিক্ট, সেটা হলো 70%, আর FDA 50%-এর খুশি। এবং এমনকি যেটা ইউরোপিয়ান অথরিটি তারা বলেছে আর একটু কম হলেও আমরা ছেড়ে দেবো মার্কেটে। হ্যাঁ, কারণ হলো কি যে ভ্যাকসিনের ক্ষেত্রে 70% প্রতিরোধ অনেক বড় প্রতিরোধ। সত্যি বলতে কি 90-94 তো পাওয়া গেছে, এটা অনেক ভাগ্যের কথা, কিন্তু সেগুলো যদি -ডিগ্রি এতই বেশি থাকে লাগে, যার সামর্থ্য আমাদের নেই, কারিগরি দক্ষতা নেই, সেটার জন্য হাপিত্তেশ করে লাভ নেই। শুধুমাত্র আমরা সংরক্ষণ করতে পারবো না, 70%-এর জন্য ভালো। এখন এই জায়গাতে সাইনোভ্যাকেরটাও কিন্তু তাই হবে। এবং এটার সুবিধাটা হলো সিনোভ্যাকেরটা আবার ট্র্যাডিশনাল ভ্যাকসিনের সাথে, যেটা লাইভ অ্যাটিনুয়েটেড বলে আমরা, জীবন্ত ভাইরাস থেকে, আর এটিও কাছাকাছি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাও কিন্তু একটি বাহক ভেক্টর ভাইরাস বলে, অ্যাডেনো ভাইরাসের মধ্যে দিয়ে করা হচ্ছে। সেটাও তাই। কিন্তু এগুলো আসলে পরবর্তীতে দেখতে হবে যে দুটো কম্বাইন করলে ভালো হয় কিনা। এটা ভালো উদ্যোগ যে হ্যাঁ আমরা পরস্পর দেখব। কিন্তু হয়েছে কি, রাশিয়া বা চীনের এই ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে যেহেতু এখনো ওই যে আমরা যেটা মানে প্রথাগতভাবে অনুসরণ করছি যে 7টি দেশের কোনো একটিতে আগে অনুমোদিত হতে হবে, অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত হতে হবে, অথবা ইউরোপিয়ান ইউনিয়নের হতে হবে, এই কাজগুলো যেহেতু আমরা পাচ্ছি না, সেজন্য বাংলাদেশে অনুমোদনের ক্ষেত্রে এটিকে অনেক বেশি, যেমন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যত সহজে বলে দেওয়া যাবে ওভারনাইট, এগুলো যখন অ্যাপ্লিকেশন আসবে তখন এগুলোকে খুঁটিয়ে দেখতে হবে, কারণ এটা আমাদের নীতি নিয়মের মধ্যে একটু জটিলতা আসবেই। কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এই জন্যই এত আমাদের কেন এটা অ্যাকচুয়ালি আর্জেন্টিনাতে গেছে, ল্যাটিন আমেরিকার কয়েকটা কান্ট্রিতে ইতিমধ্যে এটা ইন্ট্রোডিউস হয়ে গেছে। এই ভ্যাকসিনটা নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষার যে সেই জায়গাটা সেটা অনেক বেশি ছিল। দামও কম, আসলে যেটা হচ্ছে তুলনামূলকভাবে দামও কম। হ্যাঁ, এটিও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কম মূল্য কম, সেটার কারণেই আমরা শুধু প্রাধান্য দিলাম কিনা, আমি সেই বিষয়টা নিয়েও আবার আসতে চাই অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান আপনার কাছে। যেটা যে প্রশাসন অনুমোদন দিলে তার 1 মাসের মধ্যে, যেটা ডাক্তার লিয়াকত আলী বলছিলেন, 1 মাসের মধ্যে সেটা দিতে হবে, মানে এরকম একটা ব্যাপার। এরকম কি রপ্তানি আপনি এটা বলেছিলেন 1 মাসের মধ্যে? অনুমোদন দেওয়ার পরে ওরা বলেছিল 1 মাসের মধ্যে নিয়ে আসবে, কিন্তু 1 মাসে আনবে না 3 মাসে আনবে তখন বড় কথা না। অনুমোদন মানে অনুমোদন। 1 মাসের তখনকার কথাটা ছিল 1 মাসের মধ্যে নিয়ে আসবে, কিন্তু সেরকম কি আশা আমরা এখন দেখতে পাচ্ছি কিনা? কারণ মার্চের শেষ নাগাদও চলে যেতে পারে, এরকম যে নানাবিধ কথা, সেখান থেকে আসলে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য কোনটি আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আমি সেটাতে আসার আগে একটু অনুমোদনের বিষয়ে একটু কথা বলতে চাই। যে বিষয়টা আলোচিত হচ্ছিল, আমাদের প্রফেসর লিয়াকত ঠিকই বলেছেন যে অনুমোদনের জন্য আমাদের দুটো কমিটি আছে। প্রথমে দুটো কমিটি অ্যাসেসমেন্ট করা হয়, এটা অনুমোদন ঠিক বলা যায় না। অ্যাসেসমেন্টের জন্য দুটো কমিটি আছে, একটা হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং দেখে, আর একটা কমিটি ক্লিনিক্যাল ট্রায়াল। এই দুটো কমিটি দেখে। এই দুটো কমিটির যে সুপারিশ, সেই সুপারিশটা কিন্তু ড্রাগের টেকনিক্যাল কমিটি একটা আছে। বাংলাদেশে যে ড্রাগগুলো অনুমোদিত হয় তাদের জন্য একটা টেকনিক্যাল কমিটি আছে, সেখানে ভ্যাকসিন আছে, ড্রাগ আছে, হার্বাল মেডিসিন আছে, আয়ুর্বেদিক আছে, সবগুলো আছে। তো সেই কমিটি যাচাই বাছাই করে দেখে যে এটা অনুমোদন করা যায় কিনা। এরপরে ড্রাগ কন্ট্রোল কমিটি একটা আছে, যেটা মাননীয় স্বাস্থ্য সচিব মহোদয় প্রিজাইড করেন। সেই কমিটি সাধারণত অনুমোদন দেয়। এই প্রক্রিয়াটি একটু দীর্ঘ সূত্র আছে এই প্রক্রিয়াতে, এবং আমরা যে বিষয়গুলো সাধারণত এই কমিটিগুলোতে দেখা হয়, হয়তো এমন কোনো প্রোডাক্ট আসে যেটা সম্পর্কে আমাদের হয়তো আগের থেকে অত বেশি জানা থাকে না। কিন্তু আপনি জানেন যে এই কোভিড-19 আসার পরে আমরা যে ভ্যাকসিনগুলো যেটা ট্রায়াল হচ্ছে বিভিন্ন জায়গায় এবং ভ্যাকসিনগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু মোটামুটি সবাই জানে, সবারই জানা আছে যে ভ্যাকসিনগুলো কখন ফেজ 1 ট্রায়াল হচ্ছে, ফেজ 2, ফেজ 3 হচ্ছে। এই অক্সফোর্ডের ভ্যাকসিনটি কিন্তু আমরা আসলে সবাই কিন্তু জানি, যারা মোটামুটি ভ্যাকসিনের সঙ্গে একটু সুপরিচিত তারা কিন্তু জানেন যে কবে কোন ট্রায়ালটা হয়েছে। যেমন আমি বলি যে জুলাই মাসের 20 তারিখের দিকে আমরা জানতে পারলাম যে ল্যান্সেটের একটা পাবলিকেশনের মাধ্যমে যে অক্সফোর্ডের ভ্যাকসিন ভালো কার্যকরী, এটা অ্যান্টিবডি তৈরি করছে ভালো, এটা
এটা টি সেল মানে ইমিউন রেসপন্সটা খুবই ভালোভাবে করছে, এগুলো কিন্তু ল্যান্সেটে পাবলিকেশন হয় 1077 জনের উপরে। এরপরে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল যখন 30,000 জনের উপর করা হয়, এর রেজাল্টও কিন্তু আমরা সম্প্রতি পেয়েছি। আমরা সেটা সম্ভবত ডিসেম্বরের দিকে আমরা পেয়েছি আর কি। পাশাপাশি অনেকগুলো ভ্যাকসিনের আমরা পেয়েছি। তো এই বিষয়গুলো কিন্তু আসলে সবাই জানে, এটা বাংলাদেশ সরকারও জানে, যারা ভ্যাকসিন নিয়ে কাজ করেন তারাও জানেন, এবং ড্রাগসও এটা তারা দেখে আসছেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন দেশে যেহেতু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন হয়ে আছে, সুতরাং এইটা আমরা অনেক নিশ্চিত করে বলতে পারি যে এটা অথরাইজেশন করা যেতে পারে। যে কারণে হয়তো আমি মনে করি যে আমাদের ওষুধ প্রশাসন হয়তো এই বিষয়ে এই ধরনের একটা মানে আমদানি করার ব্যাপারে বা এটা অনুমোদনের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রক্রিয়াগত দিক দিয়ে মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু তার আগেই হয়তো ওনারা বলে দিয়েছেন হয়তো এই বিষয়টি পরে মিটিংয়ে পাশ করিয়ে নেবেন। এই যে একটা তড়িঘড়ি ব্যাপার, এটার পেছনে আসলে কি কারণ আছে বলে মনে করছেন? এটার পিছনে আসলে তড়িঘড়ি বিষয়ের পিছনে কারণ আমার মনে হচ্ছে যে যেহেতু আমরা জানতে পারছি যে ইন্ডিয়া নাকি এই সিদ্ধান্ত দেওয়ার মানে এই অনুমোদন দেওয়ার এটাই কি সঠিক সময় ছিল, সেটা আসলে কারণটি আমি একটু বলি। আসলে যেহেতু ভারতে এই ধরনের একটি কনফিউশন তৈরি হয়েছে, ভারত এটি বলুন আপনি। না বলুন। তো যেহেতু যে ভারতে যেহেতু এটা নিয়ে ধোয়াটে অবস্থা তৈরি হয়েছে, কাজে তাড়াতাড়ি এটাকে যদি করতে হয় তাহলে অনুমোদনটা পেয়ে না তারপরে প্রসেসটা স্টার্ট করবে, সেই জন্য কাজটা দ্রুত করতে হয়েছে। বিষয়টা হচ্ছে অনুমোদন না দিলে তো সন্ধ্যার পরে গিয়ে এই সিদ্ধান্তটি মানুষের মধ্যে একটা আরেকটা বড় ধরনের ধোঁয়াশা তো তৈরি করেছে, যে আবার তড়িঘড়ি করে অনুমোদন দেয়া। জি। আর আপনি যে বিষয়টি আমাকে বলেছিলেন, যে প্রশ্নটি করেছিলেন যে আসলে আমরা কতদিনের ভিতরে এটা পেতে পারি, যেহেতু অনুমোদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনি দেখেন যে অনুমোদন যেহেতু দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়ার পরে কিন্তু 1 মাসের ভিতরে এটা চুক্তিগতভাবে 1 মাসের ভিতর পাওয়ার কথা। এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর আজকেও কিন্তু বলেছেন যে যদি অনুমোদন দেওয়া হয় তার 1 মাসের ভিতর আমরা পাবো, কারণ তাদের সঙ্গে আমাদের সেই চুক্তি আছে। তবে একটি বিষয় আমরা একটু আগে জানলাম যে এটা হয়তো এখনই ইন্ডিয়া থেকেও এখন এটা অনুমোদন হয়নি, বা ইন্ডিয়া থেকে অনুমোদন না হলে তারা আমাদেরকে দিবে। সেখানে তো একটা বড় প্রশ্ন যে ওরা নিজেরাই অনুমোদন পায়নি, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াই হচ্ছে ভারত সরকারের কাছ থেকে অনুমোদন পায়নি রপ্তানির ক্ষেত্রে। আমরা আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর আজকে অনুমোদন দিয়ে দিল, আমরা 1 মাসের মধ্যে, যেটা বলছিলেন যে চুক্তি অনুযায়ী, কিন্তু ওদের দেশে রপ্তানির অনুমোদন না মিললে কি আমরা সেটা এই অনুমোদনের বাইরে গিয়েও পাবো কিনা? সেটা হয়তো আমরা পাবো না, সেখানে একটা সমস্যা থাকবে। কিন্তু যেহেতু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন এসেছে, সেই হিসাবে আমাদের এখানে যদি অনুমোদন দেওয়া হয়, এরপরে যদি ভারত সরকার রপ্তানির অনুমতি দেয় তখনই এটা পাওয়া সম্ভব। কিন্তু রপ্তানির অনুমতি দেয়নি বিধায় যে দিবে না, খুব শীঘ্রই দিয়ে দিতে পারে। এটা হতে পারে যে 10 দিন 15 দিন পর যদি দিয়ে দেয় তাহলে তো আমরা একটু এগিয়ে থাকলাম। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল যেহেতু বলেছে যে আমরা 1 মাসের ভিতর নিয়ে আসবো চুক্তিগতভাবে, সুতরাং আমার মনে হয় যে সেটা হয়তো এগিয়ে থাকার জন্যই, আমরা রেসে এগিয়ে থাকার জন্যই এই মানে অনুমোদনটি দেওয়া হয়েছে। জি, অনেকে বলছে যে এই নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশ সরকার পড়বে না, অর্থাৎ বাংলাদেশ পড়বে না ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে। সেই আলোচনাটা নিয়ে আমি বিরতির পরে আসবো। একেএম মঈনুদ্দিন, আপনার কাছে এ পর্যায়ে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। সম্মানিত দর্শক, ইভ্যালি 21-এর রাতে সময় হলো ছোট্ট বিরতির, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি 21-এর রাতের আজকের আয়োজনে রয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ, রয়েছেন অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন একেএম মঈনুদ্দিন, বিশেষ প্রতিনিধি ইউএনবি। আমি এই পর্যায়ে একেএম মঈনুদ্দিন আপনার কাছে আসবো। বিরতিতে যাবার আগে এমনটাই বলেছিলাম, এবং যে প্রশ্নটা নিয়ে আপনার কাছে ফিরতে চাই সেটা হচ্ছে যে অনেক জায়গা থেকেই বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে আগেই চুক্তি হয়েছে, তাই রপ্তানির যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ পড়বে না। আপনি কি মনে করছেন বা এই ব্যাপারে কি জানতে পেরেছেন? জি, ধন্যবাদ। আমি আগে যেটা বলেছিলাম, যেহেতু যে চুক্তি হয়েছে বেক্সিমকোর সাথে, সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর যখন এটা অ্যাপ্রুভাল দিবে, অনুমোদন দিবে, এই 30 দিনের মধ্যে ভ্যাকসিন উইল বি অ্যাভেলেবল ইন বাংলাদেশ। অর্থাৎ আমরা 30 দিনের মধ্যে ভ্যাকসিনটা পাবো এখানে। সেটা চুক্তির শর্ত, ওয়ান অফ দ্য কন্ডিশনস, প্রি কন্ডিশনস। সো এটা যেহেতু এটা একটা আন্তর্জাতিক চুক্তি, এইটা ভায়োলেট করার কোনো সুযোগ নাই। আরেকটা বিষয় যেটা সন্দেহের একটা অবকাশ তৈরি হয়েছে, এক্সপোর্ট ব্যান। সেটা আমি মনে করি না এক্সপোর্ট ব্যানটা কোনো
একটা ব্যারিয়ার তৈরি করবে। কারণ একটা পলিটিক্যাল লেভেলে যদি যে কোনো সিদ্ধান্ত নিতে চায়, সরকার নিতে চায়, সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিতে পারে। আর দেখেন, যে কোনো সেই চাইবে তার দেশের নাগরিককে আগে সুরক্ষা করতে। এখন ধরুন আমি বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করলাম, আমার বাংলাদেশ তো চাইবে আগে বাংলাদেশের নাগরিককে সুরক্ষা দিতে। এই স্বার্থ প্রত্যেকটা দেশে চাইবে সুরক্ষা করতে। নিশ্চয়ই। এখন বাংলাদেশকে ভারত মনে করছে একজন গুরুত্বপূর্ণ পার্টনার, খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। এখন বন্ধুকে উনি একটা কমিটমেন্ট দিল, সেই কমিটমেন্টের জায়গা থেকে সরকার এখনো বিশ্বাস করতে চায় যে ভ্যাকসিন আমরা টাইমলি পাবো। কারণ আমরা এখানে অনেক দূর এগিয়েছি। দেখেন আজকে যে ওষুধ প্রশাসন অধিদপ্তর অ্যাপ্রুভালটা দিল, হ্যাঁ, হয়তো এটা আরো 1 সপ্তাহ আগে হতে পারতো, কিন্তু আজকে হঠাৎ যখন বিষয়টা আলোচনার মধ্যে আসলো, নতুন কিছু বিষয় সামনে চলে আসলো, তখন তৈরি করে এই অ্যাপ্রুভালটা পাওয়া গেল। ইটস এ গুড সাইন। এটা হয়তো 1 সপ্তাহ আগে হলে আরো একটু এগিয়ে যেত। তো আমরা এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা বেশ কিছু দূর আমরা এগিয়ে গিয়েছি। সুতরাং এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমরা অন্য কোনো দেশের সাথে নতুন করে আমরা প্রসেস বা প্রক্রিয়া শুরু করি, তখন আমরা অনেক বেশি পিছিয়ে যাব। সুতরাং এখানে যে পটেনশিয়ালটা আছে, আমরা এটাকে সর্বোচ্চ কাজে লাগাবে, এবং সরকার সে ব্যাপারে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে একটা সিরিয়াস কমিটমেন্ট আছে। এখান থেকে ডেভিয়েশন হওয়ার আমি কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। জি, ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টিতেই তো শুধু আটকে থাকছে না। যখন সেটা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা হবে, তখন তো আলটিমেটলি এটা ভারত বাংলাদেশের যে কিছুদিন আগে আবার যে কিছু সমঝোতা স্মারক চুক্তি, সেই বিষয়গুলোর কথাও মানুষ আসলে মনে করছে, বা সমালোচক যারা রয়েছে সরকারের, তারাও এই বিষয়গুলো আবার উত্থাপনের চেষ্টা করছে। সেখান থেকে ভারত সরকার কি এরকম কোনো ইঙ্গিত আমাদেরকে বা আভাস দিয়েছে কিনা যে এই যে নিষেধাজ্ঞা বা এই বিষয়গুলো, সেটা কোনোভাবেই বাংলাদেশের জন্য প্রযোজ্য না? কারণ যেহেতু বলা হয়েছে ভারতের মানুষ যেদিন ভ্যাকসিন পাবে, বাংলাদেশের মানুষও একই দিনে ভ্যাকসিন পাবে, সেক্ষেত্রে এইটা কি কোনো ধরনের আভাস দেওয়া হয়েছে যে বাংলাদেশের বাইরে থাকবে? দেখুন, এটা আভাস না, শুধু অন রেকর্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশ এবং ভারত একই সময়ে ভ্যাকসিন পাবে যখন ভ্যাকসিন ভারতও উৎপাদিত হবে। এটাও কিন্তু অন রেকর্ড, ডকুমেন্টেড। সুতরাং এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে। যখন একটা হাইস্ট লেভেলে, এটাও ভ্যাকসিনটা কি, ইটস আ পার্ট অফ ডিপ্লোমেসি। এখন হাইস্ট লেভেলে যখন একটা কমিটমেন্ট হয়, এর বাইরে গিয়ে আমি কি ডিপ্লোমেসি করতে, কে কি করতে পারবে? যেহেতু প্রাইম মিনিস্টার লেভেলে বিষয়টা আলোচনা হয়েছে, আমি মনে করি ওইটা ওখানেই সেটেল হয়ে গিয়েছে। এবং ধরেন আমরা আমাদের ভারতের সাথে অনেক বিষয় আছে যেগুলো আমরা আলোচনার মাধ্যমে সেটেল করেছি দুই দেশ, আবার কিছু বিষয় আছে এখনো পেন্ডিং। ধরেন এটার সাথে আমি ভ্যাকসিনের সাথে তো আমি তিস্তাকে এক করব না। জি, তিস্তার ডিল অনেকদিন ধরে ঝুলে আছে। এখন আপনি যদি ওই জায়গাকে মূল্যায়ন করে বলতে চান যে এটাও হয়তো হবে না, পাবো না, আমি কিন্তু সেই জায়গায় এত নেতিবাচক তিস্তার ব্যাপারে তো কোনো চুক্তিও হয়নি। তিস্তার বিষয়টা একসাথে করার কোনো সুযোগই নেই। কমিটমেন্ট ছিল, বাট তাদের ইন্টারনাল কিছু কারণে এটা এখনো পেন্ডিং আছে। তো এখন ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে দেখতে পাবেন নানা ধরনের সমালোচনা। আমি সেজন্য বলছিলাম যে অনেক বেশি কুইক রিয়েকশন হয়ে গিয়েছে, আমরা যথাযথ তথ্য যাচাই বাছাই না করে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যে অফিসিয়াল, দুইজন অফিসিয়াল দুই ধরনের দুইটা বক্তব্য দিয়েছে, হয়তো আপনি দেখবেন সবকিছু মিলে শেষে গিয়ে একটা কনক্লুশনে পৌঁছাতে পারবেন টু সাম এক্সটেন্ট একই বক্তব্য। হ্যাঁ, দেয়ার ইজ এন ইন্ডিকেশন দ্যাট একটা ডিলে হতেও পারে। বাট আমি ওই যে বারবার যেটা বলছি, পলিটিক্যাল কমিটমেন্ট, আপনার যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে তখন আপনি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমি সেই জায়গায় আশাবাদী হতে চাই, আমি অপটিমিস্টিক এই জন্য যে যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে সুস্পষ্টভাবে বিষয়টি অবহিত করেছেন। আমি সেই জায়গা থেকে আশাবাদী যে এইখান থেকে আমরা ব্যর্থ হব না। উই আর ওয়ার্কিং টুয়ার্ডস
সাকসেস। নিশ্চয়ই নিশ্চয়ই এটি আশা জাগানিয়া তথ্য, কারণ আন্তর্জাতিক পর্যায়ে যখন কোনো মানে চুক্তি হয়, আপনি যেটা বললেন সেটা ভঙ্গের কোনো সুযোগ নেই, বা এই ধরনের যদি কথা হয় সেটা আসলে সেখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই, সেই জায়গাটাই সবচেয়ে বেশি আশা যোগাচ্ছে আমাদেরকে, এবং কিছুটা যে সংশয় তৈরি হওয়া সেখান থেকে হয়তো আমরা বের হয়ে আসতে পারবো। আসতে চাই অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী আপনার কাছে। সারা দিনব্যাপী নানান ধরনের আলোচনা সমালোচনা তো ছিলই, সেখান থেকে আরও একটি প্রশ্ন উঠেছে যে আমরা কি শুধুমাত্র মূল্য কম বলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বা সংরক্ষণ করতে পারবো, এইটুকু বিবেচনা করেই আমরা ভ্যাকসিনটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির ব্যাপারে বেশি গুরুত্ব দিলাম কিনা, এর থেকেও আরও বেশি এই ভ্যাকসিন মানে যেটা বলা যেতে পারে পছন্দের ক্ষেত্রে আমাদের দেশের জন্য ক্রয়ের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা, আরও বেশি বৈজ্ঞানিকভাবে দেখা উচিত ছিল কিনা? না, এটি যে বৈজ্ঞানিকভাবে দেখা হয়নি তা না, বৈজ্ঞানিকভাবে সফলতার কথা কিন্তু প্রকাশিত হয়েছে এবং অত্যন্ত পিয়ার রিভিউড হাইয়েস্ট জার্নালে প্রকাশিত হয়েছে, ল্যান্ডসেটে। সুতরাং এটি দেখা হয়নি তা না, তার সাথে এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সংরক্ষণ ঠিকমতো করতে পারবো কিনা, প্রান্তিক অঞ্চলে মানুষের কাছে পৌঁছাতে পারবো কিনা, এবং সেই সঙ্গে মূল্য তো আমাদের মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটিতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে ইউকে গভর্নমেন্ট এবং অন্যরা, এবং যেখানে ঘোষিত হয়েছে যেখানে মুনাফা করবে না, বরং এর পরে বরং মধ্যস্বত্বভোগীর মুনাফা যুক্ত হয়েছে, কিন্তু তারপরেও অনেক দাম কম। সবচেয়ে যদি আমরা যেটাকে বলবো নেক্সট পরের দামে যদি আমরা জনসন অ্যান্ড জনসন সামনে আসে $10 নিচে আসছে না, হ্যাঁ, সাইনোভ্যাক আরো বেশি আছে এখন দাম। সুতরাং ওদিক থেকে চিন্তা করলে কোনো অযৌক্তিক কিছু না। তবে একটাই হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে আরেকটা চিন্তা হচ্ছে কোনো সময় একটি ভ্যাকসিনের উপর নির্ভর করা উচিত নয়, কারণ এই ভ্যাকসিনটি যে কতটা কার্যকারিতা হবে ঠিক আমার জনগোষ্ঠীর উপরে এ ব্যাপারে কিন্তু সুনির্দিষ্টভাবে অনেক সময় বলা যায় না। সেই জন্য যারা ভ্যাকসিনের উপর নির্ভর করে হার্ড ইমিউনিটির চিন্তা করছেন তারা কখনো একটি ভ্যাকসিনের উপর নির্ভর করছেন না, তারা 2, 3টি 4টি ভ্যাকসিনকে নিয়ে কাজ করছেন এবং একসঙ্গে 2-3 গুণ মানে সেটাকে আগে থেকে নিশ্চিত করছেন। কাজেই ওই দিক থেকে আমি বলবো যে প্রথম পছন্দ হিসেবে এটা সবচেয়ে ভালো পছন্দ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রাপ্তি হলো অন্য জিনিস। আমি জনাব মঈনুদ্দিনের সঙ্গে আশাবাদী হতে চাই, হ্যাঁ অবশ্যই এটি আমরা আশাবাদী হয়েই বাঁচতে চাই। তবে একটি ব্যাপার বৃহত্তর পটভূমিতে দেখলে আসলে সারা দুনিয়াব্যাপী শুধু ভ্যাকসিন নয়, কোভিডের সমগ্র চিকিৎসা উপকরণ, ঔষধ, ভ্যাকসিন সব নিয়ে আসলে একটি ব্যাপক ভূ রাজনীতি শুরু হয়েছে, ব্যাপক আন্তর্জাতিক রাজনীতি রয়েছে, এবং সেই রাজনৈতিক প্রেক্ষাপটে ভ্যাকসিন জাতীয়তাবাদ, ভ্যাকসিন উপনিবেশবাদ, হ্যাঁ ভ্যাকসিন মুনাফাবাদ সবকিছুই তৈরি হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে আমরা যদিও অনেক ক্ষেত্রে হয়তো বলবো যে হ্যাঁ যদি প্রধানমন্ত্রী পর্যায়ে যদি কমিটমেন্ট থেকে থাকে, চুক্তি নাও হয়, তাহলে তো এইটিতেও ব্যত্যয় করার কোনো অবকাশ নেই, অন্য চুক্তি ভঙ্গ করার। কিন্তু আমরা দেখেছি তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী বলার পরেও আমরা মমতা ব্যানার্জির কথার উপরে ভিত্তি করে আমরা কিন্তু সেটাকে আবার মানে পিছিয়ে যেতেও দেখেছি। সুতরাং এই ক্ষেত্রে যে একজন মানে ভারতের প্রধানমন্ত্রী যদি কমিটমেন্টও করেন, যদি বলা হয় যে কোনো না কোনোভাবে অন্যান্য বিরোধিতার মুখে তিনি পারলেন না, সেটি সম্ভব। সেই জন্য আমি প্রথম থেকেই বলছি যে এটি শুধু ব্যবসায়িক চুক্তি নয়, এটি একটি প্রশাসনিক, রাজনৈতিক, কূটনৈতিক সব দিক থেকে তৎপরতা ঠিক রাখতে হবে, এবং যাতে এই যে যদিও একটি ব্যক্তি মানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বেক্সিমকো সিরাম ইনস্টিটিউট, কিন্তু তার উপরে আমব্রেলা হিসেবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রয়েছে, এগুলোকে যেন ঠিক মতো উপস্থাপনা করে আমরা যেন ভ্যাকসিনটি সময় মতো পাই, এবং একই সঙ্গে বসে না থেকে আরও অন্যান্য ভ্যাকসিন যেগুলো সম্ভব সেগুলোর জন্য মনোনিবেশ করি, এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আগেই বলেছি যে কতগুলো ভ্যাকসিনের ক্ষেত্রে স্বচ্ছতা, যেমন সাইনোভ্যাকের ভ্যাকসিন লাস্ট মানে ফাইনাল ট্রায়ালের রেজাল্ট আউট হওয়ার আগেই কিন্তু তারা দেওয়া শুরু করে দিয়েছে, স্পুটনিক ফাইনাল রেজাল্ট আউট হওয়ার আগেই কিন্তু দিয়ে দিয়েছে, যার জন্য সমস্যাটা হচ্ছে কি ওই জায়গাগুলোতে কিন্তু স্বচ্ছতার অভাব তাদেরও রয়েছে। আজ কাজে ওই আন্তর্জাতিক এই রাজনৈতিক পরিমণ্ডলে আমরা কিভাবে আমাদেরকে নিরাপদ রাখবো সেই ব্যাপারে আসলে নানান জনের বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, অন্যান্য সবার সম্মিলিত আসলে এক ধরনের অনুধাবন দরকার এবং সুশৃঙ্খল পদক্ষেপ দরকার ভবিষ্যৎ চিন্তা করে। আমরা হঠাৎ কেউ একজন বলে ফেললে ভালো হবে না বিষয়গুলো।
জি, অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, আপনার কাছে আসতে চাই। ভ্যাকসিন আমরা আজকে যেটা শিরোনাম করেছি করোনা টিকা নিয়ে সংশয় নেই, হয়তো টিকা আমরা ভ্যাকসিন যেভাবেই বলি না কেন সেটা প্রাপ্তির ক্ষেত্রে সংশয় নেই, কিন্তু আরও অনেক সংশয় এখনও রয়েছে। এবং আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে আমরা তো সবসময় চেষ্টা করি যে দর্শকদের মনের সেই সংশয়গুলো দূর করার, আসল তথ্য বের করে নিয়ে আসে। সেখান থেকে আমি জানতে চাইবো যে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বড় একটি প্রশ্ন আছে, যেখানে অ্যান্টিবডি একবার করোনা হয়ে যাওয়ার পর অ্যান্টিবডি 3 মাসের পরে আবার করোনা আক্রান্ত হচ্ছে, সেখানে ভ্যাকসিন নিলে আসলে কতটা দিন সে এত প্রাপ্তির, মানে যেটা বলা যেতে পারে যে সর্বোচ্চ প্রাপ্তি যে ভ্যাকসিন পাবে, তারপর সে কতদিন নিশ্চিত থাকবে? আপনি ঠিকই বলেছেন। আসলে এই যে ভ্যাকসিনগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকসিনগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা সারা বিশ্বব্যাপী যেগুলো এই প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে আছে, আমরা ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বলি, কূটনৈতিক বা যেটাই বলি না কেন, আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যাকসিন যখন ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন হচ্ছে তার 7 দিনের ভিতর আরেকটা হয়ে যাচ্ছে, মানে খুব পাশাপাশি সময়ের ভিতর হচ্ছে। আমেরিকাতে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প একদম বাধ্য করলেন যে ইয়ে দাও না হলে ছাড়ো, পথ ছাড়ো। তো সেক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কতদিন থাকবে সে বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য আমরা পাইনি। তবে আমরা একটা তথ্য এক জায়গায় পেয়েছি যে বলা হয়েছে যে এই ভ্যাকসিনগুলো সর্বোচ্চ মানে 1 বছর পর্যন্ত কার্যকরী হতে পারে, এরকম একটা তথ্য আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে যে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায় না যে ভ্যাকসিনগুলো কতদিন পর্যন্ত, কারণ আমরা তো জানি যে ভ্যাকসিন যত দ্রুত গতিতে ডেভেলপমেন্ট হচ্ছে এখানে সেই সময়টাই তো পাওয়া যায়নি। ভ্যাকসিন দেওয়ার পরে তো সেই সময়টা অপেক্ষা করার সেই সময়টাই তো আমরা অতিবাহিত হয়নি। সুতরাং এবং 2020-এর অনেক নেগেটিভের ভিড়ে এটাই পজিটিভ খোঁজার মানুষ চেষ্টা করেছে যে কম সময়ে ভ্যাকসিন প্রাপ্তি, কম সময়ে। কারণ আপনি দেখেন যে ফাইজারের ভ্যাকসিনটা কিন্তু মে মাসে শুরু হয়েছে, মে মাস থেকে আপনার সবার আগে কিন্তু ফাইজারের ভ্যাকসিনটা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন চলে আসছে। তো এভাবে এত দ্রুত ভ্যাকসিনগুলো হয়েছে। তবে আমরা মনে করি যে এই ভ্যাকসিনটি যদি দীর্ঘদিন ধরে কার্যকরী না হয় তাহলে পুনরায় আবার ভ্যাকসিনেশন বুস্টার ডোজ আবার দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের প্রাপ্যতার উপর আরও চাপ পড়বে এবং কোম্পানিগুলো কতটুকু তাদের অ্যাবিলিটি আছে তৈরি করার সেটার উপর চাপ পড়বে, ভ্যাকসিনের দাম কিন্তু বেড়ে যাবে তখন আস্তে আস্তে। আপনি ভ্যাকসিনের দাম সম্পর্কে যে প্রশ্নটি একটু করেছেন যে ইন্ডিয়াতে যে ভ্যাকসিনটি আমরা এই যে অক্সফোর্ডের ভ্যাকসিনটি তারা কিন্তু 200 রুপিতে তারা দিতে যাচ্ছে এবং এটা কিন্তু তারা বলেছে যে এটা কিন্তু আস্তে আস্তে দাম বাড়বে, মানে যখন দেওয়া শুরু হবে প্রথম দিকে দাম কম থাকবে, পরে এটা কিন্তু 1000 রুপি পর্যন্ত চলে যেতে পারে। তো এটা সব জায়গায় কিন্তু ভ্যাকসিন যত দিন যাবে যত চাহিদা বাড়বে তখন কিন্তু এর দাম বাড়তে থাকবে, তো সেই বিষয়টি ঘটবে। আবার ভ্যাকসিন যদি কার্যকরী যদি দেখা যাচ্ছে 3 মাস 6 মাস বা 1 বছর পর যদি আবার পুনরায় নেওয়া লাগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতো, সেক্ষেত্রে কিন্তু আরও চাপ বেশি পড়বে। তো সেই বিষয়টি আমরা এখনো জানি না এটা কতদিন কার্যকরী হবে। তবে বেশিরভাগ মানে সবাই মনে করেন যে সায়েন্টিস্টরা মনে করেন যে ভ্যাকসিন হয়তো 2 মাস 3 মাস 6 মাস বা 1 বছর পর আবার হয়তো এটাকে রিপিট করা নিউমোনিয়ার ক্ষেত্রে যেমনটা আমরা দেখি যে বারবার দিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আমাদের সেভাবেই এগোতে হবে আর কি ভ্যাকসিন। ভারত সরকার যেটা আরেকটি সিদ্ধান্ত দিয়েছে রপ্তানির নিষেধাজ্ঞার সাথে সাথে খুচরা পর্যায়েও তারা অবৈধ মজুদ ঠেকাতে এটার বেচা বিক্রিও সেইখানেও একটা নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা অনুমোদন যেটা বলছিলাম যে যে কোনো ওষুধ যে ফার্মাসিউটিক্যালস পরবর্তীতে যদি হয় তারা সেরকম ডিজি বরাবর অ্যাপ্লাই করে তারপর তারা আনতে পারবে, সে সময় যদি এরকম কোনো ভ্যাকসিনের যেটা মূল্য নিয়ে বা কোনো ধরনের অবৈধ মজুদ করে সেগুলোর ব্যাপারে আমরা কতটা ভেবেছি বা ভাবা উচিত আমাদের এখনই? সেটার ব্যাপারে অবশ্যই ভাবা উচিত। তবে আমি মনে করি যে 3 কোটি ডোজ তো আমরা বিনামূল্যে পাচ্ছি, তারপরে আমরা বিনামূল্যে পাবো কিনা আমরা জানি না। জি জি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওষুধ প্রশাসন অধিদপ্তর আমাদের যেটা আছে এ পর্যন্ত ওষুধের মূল্য কিন্তু তারা মানে নিয়ন্ত্রণ করতে পেরেছে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের ফার্মাসিউটিক্যালগুলো যে ওষুধগুলো এনেছে, আমরা এই করোনার ভিতরেও যে ওষুধগুলো আপনি রেমডেসিভির বলেন, ফ্যাভিপ্রাভির বলেন, বিভিন্ন ওষুধগুলো এসেছে সেগুলো মূল্য কিন্তু নির্ধারণ করে দিয়েছে। যদিও মূল্যটা আমাদের সাধারণ জনগণের জন্য আসলে অতিমূল্য আমি মনে করি, কিন্তু তারপর মূল্যর একটা কন্ট্রোল যেটা থাকা উচিত সেটা কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সেটা ছিল। তো আমি মনে করি যে ভ্যাকসিনের ব্যাপারে অন্ততপক্ষে এই ওষুধ প্রশাসন অধিদপ্তর সেই মূল্য নির্ধারণের ক্ষেত্রে নিশ্চয়ই তারা এটা নিয়ন্ত্রণ রাখতে পারবে। তবে বিষয়টি হচ্ছে যে মজুদ করার আপনি যে বিষয়টি বললেন, আমি মনে করি যে আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি তাদের মাধ্যমে কোনো ভ্যাকসিন আসে তাহলে সেখানে তাদের মাধ্যমে মজুদ করার কোনো আমার মনে হয় না সেরকম কোনো সুযোগ আছে বা তারা সেটা করবে, কারণ তাদের যে রিপুটেশন আছে। তবে এটা যদি ফ্রিলি ছেড়ে দেওয়া হয়, যদি গভর্নমেন্টের নিয়ন্ত্রণে না থাকে তাহলে হয়তো এটা মজুদকারীরা মজুদ করতে পারে, যদি তাদের সেই ধরনের
ফ্যাসিলিটিস থাকে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ভ্যাকসিন কিন্তু যেখানে সেখানে স্টোর করা যাবে না। এখন এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে অন্য কোনো ব্যবসায়ীর হাতে চলে গেলে সে ঠিকমতোভাবে সেটা রাখছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে সেই ভ্যাকসিনটি কার্যকরী থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। সুতরাং আমি মনে করি যে ওষুধ প্রশাসন অধিদপ্তর পাশাপাশি ফার্মাসিউটিক্যাল এবং সরকারের তত্ত্বাবধানে অবশ্যই এটা নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে ভ্যাকসিনের প্রিজার্ভেশনটা ভালো হয়, স্টোরেজটা ভালো হয় এবং এটা সঠিকভাবে যাতে ট্রেন্ড পার্সোনেল দিয়ে এটা দেওয়া হয়। সেটা না হলে কিন্তু ভ্যাকসিন যদি অন্যদের হাতে চলে যায় সেক্ষেত্রে তার কার্যকারিতা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় থেকে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই সরকারের, আমরা জানি ইপিআই প্রসিডিওরে সরকারের একটা বড় ধরনের অর্জন আছে, সেই ব্যবস্থাপনা সরকারের আছে, ফার্মাসিউটিক্যালের আছে এবং ওষুধ প্রশাসন তো সেখানে আছে। এই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হওয়ার কথা আমার মনে হয় যে হবে না। যদি এটা নিয়ন্ত্রণে সরকার রাখতে চায় এটা কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না, এই জায়গাটাই আমরা থাকতে পারলে সবচেয়ে ভালো। কারণ যদি সেই সংশয় থেকে যায় সেখান থেকে যদি আবার বিড়ম্বনার শিকার হতে হয় সাধারণ মানুষকে, তাহলে সেইটা মানুষকে সবচেয়ে বেশি ভাবাবে ভবিষ্যতে। আমরা সেটার দিকে যেতেই চাই না, আমরা সবসময় আসলে ইতিবাচক ভাবনাটাই ভাবতে চাই। আসবো AKM মঈনুদ্দিন আপনার কাছে। দিনভর নানান ধরনের সাংঘর্ষিক যে তথ্যগুলো ছিল, এক একজনের এক এক মন্তব্য, সেখান থেকে শেষ কথা কি বলবেন? জনসাধারণ আসলে সবচেয়ে বেশি সংশয় দূর করে একদম নিশ্চিত হওয়ার জায়গাটা কোথায় এসে দাঁড়াবে? ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, দেখুন ভ্যাকসিন ইস্যুটা ইট রিমেইনস চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জে থাকবে কারণ আমাদের হচ্ছে 170 মিলিয়ন পিপল। এখন আমি তো একটা বাস্ট মেজরিটি হয়তো ভ্যাকসিনের বাইরে থেকে যাবে যদি ভ্যাকসিনটা ভারত থেকেও পায়। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনার হাতে যখন অনেকগুলো অল্টারনেটিভ থাকবে, বিকল্প থাকবে, তখন সেটা অবশ্যই ভালো। এখন সরকার সে বিকল্পগুলোও ভাবছে, হয়তো যে গতিতে আগানো দরকার সেটা হয় নাই। আমরা আপনার অক্সফোর্ডে ভ্যাকসিনে যতটুকু এগিয়েছি অন্য এরিয়াগুলোতে সেভাবে আগানো যায়নি। আর যেটা বলছি, আমি পূর্ববর্তী দুইজন বক্তার সাথে একমত। শুধু একটা বিষয় একটু বলতে চাই, তিস্তার সাথে আমি এটাকে কেন এক করছি না, কারণ হচ্ছে এই ভ্যাকসিন ইস্যুটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে অনেকটা। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইন্ডিপেন্ডেন্টলি টেক এনি ডিসিশন। কিন্তু তিস্তা আপনার মমতা ব্যানার্জি সে যেহেতু এটা বিরোধিতা করেছে বলেই হয়তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এককভাবে কোনো কিছু করার নেই। এটা ইন কনসালটেশন উইথ অল স্টেক হোল্ডার্স তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। ভ্যাকসিনটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে একাই সিদ্ধান্ত নিতে পারে, সেই জন্য আমি ওই জায়গায় একটু আশাবাদী। এবং আরেকটা বিষয়, আমি একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমি অবশ্যই একটা রিউমার ছড়াবো না, কিন্তু আমি আসলে সামাজিক মাধ্যমে আজকে যা দেখেছি সেটা নিয়ে আমি একটু হতাশ। আমাদের উচিত আসলে যাচাই বাছাই করে মন্তব্য করা। আমি যদি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যে সিইও বা পরবর্তীতে জনসংযোগ কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন সেগুলো যদি আমি একটু বিশ্লেষণ করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এত বেশি হতাশ হওয়ার জায়গা আমি দেখি না। আর যেহেতু আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে, সরাসরি কথা হয়েছে, যে আশ্বাস তারা পেয়েছেন, আমার কাছে মনে হয়েছে আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের সরকার অপটিমিস্টিক যে তারা একটা পজিটিভ ফিডব্যাক পেয়েছে যে দেয়ার শুড নট বি এনি কনফিউশন। সো আমি সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা যতদূর এগিয়ে গিয়েছি এই অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে, সামনে যে ধাপগুলো আছে সেগুলো আমরা স্মুথলি আগাতে পারবো এবং বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ভ্যাকসিনটা সময় মতো পাবো সেটা পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ AKM মঈনুদ্দিন আপনাকে। আসলে যে বিষয়টি দাঁড়িয়েছে যে আমাদের এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উপরই একদম নির্ভর করেই থাকতে হচ্ছে, কারণ আমরা সংরক্ষণের যে ব্যাপারটা বললেন 2 থেকে 8 ডিগ্রি, অন্যগুলো তো আসলে নাই। আমি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। আমি হয়তো আর 1 মিনিট করে আপনাদেরকে 2 মিনিট সময় দিতে পারবো। শেষ কথা যদি কিছু থাকে বলবেন ডাক্তার লিয়াকত আলী। শেষ কথা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, বিশেষ করে মাস্ক, তারপরে হ্যান্ড হাইজিন এবং যথাসম্ভব দূরত্ব যেখানে যেখানে সম্ভব। কেন? কারণ ভ্যাকসিন হচ্ছে, আমি যদি একটু অন্যভাবে বলি, যে পশ্চিমা পুঁজিবাদী রাষ্ট্রে যে অত্যন্ত ব্যক্তিতান্ত্রিক, মানে যেটাকে বলে সেলফ সেন্টার যে অ্যাটিটিউড, সেটা হলো এর সঙ্গে ভ্যাকসিনের সঙ্গে তুলনীয়। কারণ ভ্যাকসিন নিজেকে প্রতিরোধ করবে, কিন্তু তাই বলে আমার নাক এবং মুখে এবং গলদেশে যে জীবাণু সেটাকে কিন্তু আসা বন্ধ করবে না। আমি কিন্তু অন্যকে ছড়াবো এবং এটা কিন্তু আমার অসুখটা প্রতিরোধ করবে, আমার ছড়ানোটা প্রতিরোধ করতে পারবে না কিন্তু ভ্যাকসিন।
সুতরাং আমি যদি মাস্ক না পরি আমি অন্যকে ছড়িয়ে বেড়াবো। আর আমি আমার সেফটি নিশ্চিত করলাম, ওই যে বললাম আত্মকেন্দ্রিক চেতনা, কিন্তু আমি বাহক থেকেই যাব, আত্মকেন্দ্রিক চেতনা। আর মাস্ক হচ্ছে প্রত্যেকে আমরা পরের তরে, আমরা যে সেই কথাটি শুনেছি ছোটকাল থেকে, আমি কিন্তু নিজেকে বাঁচাচ্ছি না মাস্ক পরে, আমি অন্যকে বাঁচাচ্ছি, কারণ আমার হাঁচি কাশি ড্রপলেট ছড়াচ্ছি না, অন্যও কিন্তু আমাকে বাঁচাচ্ছে। প্রত্যেকে আমরা পরের তরে। এই যে আমাদের আদি শিক্ষা, আমাদেরকে সে আদি শিক্ষা নিয়ে বাঁচতে হবে, কারণ 9-10 কোটি লোকের ভ্যাকসিন 1 বছরের মধ্যে যদি না হয় তাহলে হার্ড ইমিউনিটির আশা নেই। নিশ্চয়ই সেটাই বোধহয় সবচেয়ে বেশি বাঁচাবে আমাদেরকে। অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, শেষ কথা শুনবো আপনার কাছে। জি, আমি একেবারেই একমত প্রফেসর লিয়াকতের সঙ্গে। আমি একমত যে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে এবং আমাদেরকে শুধু ভ্যাকসিনের উপর ভরসা করলে চলবে না, কারণ আমরা ভ্যাকসিন যে পরিমাণ ভ্যাকসিন পাবো তাতে সবাইকে ভ্যাকসিনেশন করা সম্ভব না। আবার এটা যদি আমাদের দেখা যায় যে পরবর্তীতে 3 মাস 4 মাস 5 মাস পরে আবার ভ্যাকসিনেশন লাগে, তাহলে এটার উপর নির্ভর করার শুধুমাত্র ভ্যাকসিনের উপর নির্ভর করে আমাদের থাকলে চলবে না। একজন একবারই পাচ্ছে না, আবার তাকে বারবার দেয়া। পাশাপাশি আমি মনে করি যে আমাদের ভ্যাকসিন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, এই ধোঁয়াশা আমি মনে করি যে আমাদের যে কূটনৈতিক প্রয়াস থাকবে আমাদের সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে যোগাযোগ, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে যোগাযোগ এবং যে সম্পর্ক, তাতে আমি মনে করি যে অবশ্যই এই ধোঁয়াশা থেকে আমরা উত্তরণ ঘটবে এবং আমরা ভ্যাকসিন সময় মতো না পেলেও হয়তো কাছাকাছি সময়ের ভিতর আমরা পাবো। ভ্যাকসিন নিয়েও একজন করোনা আক্রান্ত হয়েছেন, এই তথ্য বিশ্বকে আবার নতুন করে ভাবাচ্ছে, কিন্তু মাস্ক মানুষকে অনেক বেশি সুরক্ষিত রাখছে, সেখানে মানুষ অনেক সুরক্ষিত থাকতে পারছে, আর সবার তরে সবাইকে সাহায্য করতে পারছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী এবং ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুর রহমান, আপনাদের দুজনকে। আর একে এম মঈনুদ্দিন, আপনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ছিলেন এতক্ষণ আমাদের সাথে। আজকের আলোচনায় করোনা টিকা নিয়ে সংশয় নেই, এই শিরোনামে আমরা আলোচনাটা করলাম আজকে ইফালি 21-এর রাতে। টিকা প্রাপ্তি নিয়ে সংশয় নেই, টিকা আমরা পাবো, টিকা কখন পাবো, এবং এই দেশের প্রতিটি মানুষ একসাথে আমরা টিকা পাবো না। এবং আজকে সম্মানিত আলোচকরা যেভাবে বলছিলেন যে টিকা পেলেও সেই টিকার আসলে কার্যকারিতা কতদিন স্থায়ী হবে, সেখানেও কিন্তু ভাবাচ্ছে এই করোনা আমাদেরকে। তাই কোভিড-19 থেকে নিজেদেরকে সুরক্ষিত করতে শ্যাডো ভ্যাকসিন অর্থাৎ মাস্কের বিকল্প নেই এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই আমাদেরকে হবে। আবারও সেই কথাই ফিরে আসতে হলো। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ইভ্যালি 21-এর রাত। শুভরাত্রি।